এদের অধিকাংশই হচ্ছে ভংধরা মিডিয়া কর্মী। আমরা দেখলাম যে এনসিপির একজন এমপি তিনি বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সম্মতি উৎপাদন করে, এবং তিনি গণমাধ্যমে মোটামুটি একটা আমি বলবো যে এক ধরনের তদারকি, এক ধরনের নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে একটা হালকা ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি কয়েকটা গণমাধ্যমের নাম ধরে কথা বলেছেন যে এই গণমাধ্যমগুলি সমস্যা, একটা টেলিভিশন চ্যানেল নিয়ে কথা বলেছেন। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে গণমাধ্যমে জোরপূর্বক তরুণরা প্রবেশ করেছিল, ওই সময় চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছিল, গণমাধ্যমে এক ধরনের দখল বেদখল নেওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছিল একটা টেলিভিশনকে ঘিরে, যারা এবার বিশ্বকাপ দেখাচ্ছে, আবার এই বিশ্বকাপ ফুটবল তারা দেখাবে, একটা নিউজ চ্যানেল, এবারই প্রথম নিউজ চ্যানেল খেলা দেখাচ্ছে। তো ব্যাপারটা কি এইরকম যে গণমাধ্যমের মতামত আপনাদের পছন্দ না হলে বা তরুণদের পছন্দ না হলেই সেই গণমাধ্যমের কথা বলার অধিকার কেড়ে নিতে হবে বা তাদেরকে কথা বলা শেখাতে হবে, এরকম কোনো বিষয়? কিছু মজার কাহিনী বলি। মজার কাহিনী হচ্ছে, আমরা তো ওই যে জায়গা সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি দেখি, প্রতিবেশীর সাথে মারামারি দেখি, এবং গণমাধ্যমের মধ্যে একটা মারামারি দেখি, তীব্র লড়াই। এবং প্রথম আলো বনাম হচ্ছে ইস্ট মিডিয়া গ্রুপ, ইস্ট মিডিয়া গ্রুপ বনাম প্রথম আলো, বা হচ্ছে তাদের বনাম হচ্ছে আবার গ্রুপ, আপনার সিটি গ্রুপ। মানে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে আছে। এটা দ্বারাই বোঝা যায় আসলে হচ্ছে এই গণমাধ্যম, মানে বাংলাদেশের যে গণমাধ্যমের স্ট্রাকচার, এটা আসলে যতটা না জনবান্ধব, দেশ বান্ধব, তার চাইতে বেশি ব্যক্তিতান্ত্রিক এবং হচ্ছে মাফিয়াতান্ত্রিক। বাংলাদেশে কয়েকটা মিডিয়া আছে, সংবাদপত্র আছে, এরা মোটামুটি একটা রক্ষা করে, প্রফেশনালিজম রক্ষা করে। আচ্ছা, এখন নতুন আরও কিছু নিউজ হচ্ছে, নেট্রো নিউজ, দা পোস্ট, এই যে তো আরও অনেকগুলা নিউজ মিডিয়া হচ্ছে যারা প্রফেশনালিজম রক্ষা করে। প্রথম আলো, ডেইলি স্টার, অনেক সমালোচনা থাকতে পারে, আমার কাছে মনে হয় যে এরা কিছুটা হলেও প্রফেশনালিজম রক্ষা করে। অনেকের বিভিন্ন সময় বিভিন্ন তাদেরও নিজস্ব কিছু এজেন্ডা অবশ্যই আছে, এবং প্রত্যেকটা গণমাধ্যমের এজেন্ডা থাকবে। এর বিপরীতে আমাদের নতুন গণমাধ্যম তৈরি করতে হবে। কিন্তু এর বাইরে যারা ন্যূনতম প্রফেশনালিজম রাখে না, মনে করেন হচ্ছে বসুন্ধরাকে সিটি কর্পোরেশনের আওতায় নিতে হবে, এটা নিয়ে একটা নিউজ প্রথম আলো করলো। সেটা নিয়ে এবার হচ্ছে বসুন্ধরার যত মিডিয়া গ্রুপ আছে তারা সবাই প্রথম আলোর উপর উঠে পড়ে লাগলো, এবং তার সম্পাদক, সহকারী সম্পাদক যারা আছে তাদের উপর উঠে পড়ে লাগলো, খুব ঝাড়লো স্পষ্ট জনগণের কাছে। এটা মনে হয় সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে আর কোথাও আছে কিনা আমি জানি না। পাশাপাশি বাংলাদেশের মিডিয়া যে ব্যবস্থা আর কি, আমি জানি না 2008-এর আগে কী ছিল, 9-এর আগে কী ছিল, তো 2012-13 পর থেকে আওয়ামী শাসনের এই মিডিয়াগুলাকে দলীয়করণ করা, বা হচ্ছে নিজ দলের প্রতি আনুগত্য রাইখা নিয়ে, যাতে হচ্ছে যেই দল সরকারে থাকে সেই দলের প্রতি আনুগত্য রেখে মিডিয়া পরিচালনার যে নীতি ছিল, সেই নীতি আওয়ামী নীতি, ফ্যাসিবাদী নীতি বলে আমরা তাকে তিরস্কার করি, অনেক কিছু করি। এটা সংস্কারের একটা সময় ছিল, 1.5-2 বছর যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওনারা পারতেন এটাকে ওনারা তার ক্ষমতায় নেই, ক্ষমতায় পরে আসেনও নাই, থাকবেনও না, বা নির্বাচনও করবেন না। ওনারা শক্ত হাতে এটা হ্যান্ডেল করতে পারতেন। যে মাহফুজ আলম ইলেকশন করেন নাই, কোনো দলের সাথে নয়, ওনার দায়িত্ব ছিল এটাকে নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য কিছু নির্দেশনা তৈরি করা, এবং সেই অনুযায়ী বাধ্য করা তাদেরকে, যে হচ্ছে এই ক্রাইটেরিয়া মেনে, এই সিস্টেম মেনে আপনাকে মিডিয়া পরিচালনা করতে হবে। কিন্তু সেটা হয়ে ওঠে নাই। তারপরে বিএনপি ক্ষমতায় এসে, বা বিএনপি 5 তারিখের পরই আমরা দেখছি হচ্ছে রবিউল ইসলাম নয়ন গিয়ে সময় টেলিভিশন দখল করা হলো। ইস্ট মিডিয়া গ্রুপের মধ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে নিয়ে সেখানে মানে মিডিয়া গ্রুপের একটা ভালো পদে বসানো হলো, এমডি পদে বসানো হলো। বসিয়ে মানে হচ্ছে তারা দখল করা, নিয়ন্ত্রণ করা নিজ দলের লোক দিয়া, মানে প্রফেশনালিজমের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা নাই। এবং সরকার গঠনের পরে এবার শুরু হয়ে গেছে কারা সরকারের মত উৎপাদন করে না, মানে সরকার যে বয়ান তৈরি করে সেই বয়ান উৎপাদনের পথে কোন কোন সাংবাদিকরা বাধা, তাদেরকে চাকরিচ্যুত করা শুরু হলো। যেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছিল, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য বিএনপিও একই ধারাবাহিকতায় যাচ্ছে। তো বাংলাদেশে আপনি কোনটাকে মিডিয়া বলবেন, কোনটাকে হচ্ছে দলীয় দাসত্ব বা মাফিয়া গ্রুপের দাসত্ব রক্ষার জন্য কাজ করতেছে বলবেন, এটা আসলে বড় কোশ্চেন হয়ে থাকবে। আপনারা যারা হচ্ছে মিডিয়া ব্যক্তিত্ব আছেন, গবেষক আছেন,
সিনিয়র সাংবাদিকরা আছেন, আপনারাই মোটামুটি ভালো বলতে পারবেন আসলে হচ্ছে বাংলাদেশে মিডিয়া বলতে আপনারা যাদেরকে বুঝাচ্ছেন বা মিডিয়া ব্যক্তিত্ব বলতে যাদেরকে বুঝাচ্ছেন তারা আসলে কতটুকু মিডিয়া ব্যক্তিত্ব আর কতটুকু মিডিয়া মানে বাস্তবিকতা, এটা আপনারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন। এখন দায়ী আপনি হাসনাত আব্দুল্লাহর উপর দায়ী চাপাই দিতে পারেন যে হাসনাত আব্দুল্লাহ তো এই মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা করতেছে, কিছু কিছু মিডিয়া মতের বাইরে গেলে তাদেরকে জিম্মি করার চেষ্টা করতেছে, সংসদ দ্বারায় তাদের বিরুদ্ধে কথা বলতেছে। আমার প্রশ্নটা হলো আপনি কি ওই সকল মিডিয়াকে আসলে প্রফেশনাল মিডিয়া মনে করেন কিনা, মিডিয়া হাউস মনে করেন কিনা, বা ওই সকল জায়গায় যারা বসে আছে এরা আসলে প্রফেশনালিজম রক্ষা করে সংবাদকর্মী হিসাবে কাজ করে কিনা, বা হচ্ছে মিডিয়া হাউস পরিচালনা করে কিনা। বুকে হাত দিয়ে আপনি বা হচ্ছে আপনারা বলতে পারবেন না যে দুই সাইডটা কিছু মানে পুরো গোছাই আইনে হয়তো আপনি 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন। মালিক এবং হচ্ছে মালিকে লড়াই না, জাস্ট আপনি শুরুতে বললেন না যে মালিকে লড়াই আছে, বিভিন্ন গ্রুপের সাথে গ্রুপের লড়াই বললেন। হ্যাঁ, মালিকে লড়াই আছে, এটা একটা কারণ। আবার সেখানে সরকার প্রবেশ করবে কেন? যারা মিডিয়া প্রচার, যারা হচ্ছে মিডিয়ার সংবাদকর্মী, সিনিয়র সাংবাদিক যারা মিডিয়ায় প্রভাবশালী ভূমিকা রাখে, তাদের মধ্যে এবার হচ্ছে বিভিন্ন দলীয় লোকগুলোকে, দলপন্থী লোকগুলোকে সেখানে করা হয়, ইস্টাবলিশ করা হয়। আমি বলতেছি না যে সরকার প্রবেশ করবে, সরকার হচ্ছে এখানে বলা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে হচ্ছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য একের পর এক মিথ্যা নিউজ কভারেজ দিয়েছে, এদেরকে চিহ্নিত করার কথা বলছে। এবং যে সকল মিডিয়া মালিক অনেক মিডিয়াতে বলেছে তাদেরকে এজেন্সি নাকি এগুলো বানিয়ে পাঠাতো, তারা ছাপতে বাধ্য হতো। তো এটার জন্য তাহলে হচ্ছে সরকারের জায়গা থেকে সরকার তাদের বিরুদ্ধে যেরকম অ্যাকশন নেবে, তারা তো অন্যায় করছে, চাপে হোক বা হচ্ছে চাপের কাছে নতি স্বীকার করে হোক বা হচ্ছে চাপে না পড়ে হোক, অন্যায় তো করছে। মানে আপনাকে বলছে খুন করে ফেলতে, আপনি খুন করে ফেলবেন তা তো না। যেহেতু তারা স্বীকার করছে সেহেতু তাদের এটার একটা দায় দিতে হবে যে হচ্ছে অপরাধ স্বীকার করছে, তারা অপরাধটা করছে মিডিয়া সাপোর্ট, এবং ভবিষ্যতে যেন হচ্ছে এজেন্সির চাপে পড়তে না হয় সেই ধরনের একটা নীতিমালা তৈরি করা দরকার। সেটাও হয় যে আদেশ দেয় তার দোষ নাই, যে মালিক তার দোষ নাই, দোষ শুধু সাংবাদিকের। আদেশ যারা দিচ্ছে আমরা তাদের বিচারের কথাও বলতেছি, আদেশ যারা পালন করছে তাদের বিচারের কথাও বলতেছি, উভয়ের বিচারের কথা বলতেছি, কিছুই হয়নি। এবং আমি আবারও একই কথা বলতেছি, যারা মিডিয়া ব্যক্তিত্ব বলে বা হচ্ছে মিডিয়া হাউস, যেসবগুলোকে মিডিয়া হাউস বলে একটা ভাব নিয়ে ভং ধরে বসে থাকা হয়ে যাচ্ছে, আমরা মিডিয়া ব্যক্তিত্ব, আমরা অনেক বেশি মানে মিডিয়া কর্মী, সংবাদকর্মী, এদের অধিকাংশই হচ্ছে ভং ধরা মিডিয়া কর্মী। একেবারে খোলামেলা কথা বললে শুধু কিছু সিনিয়র সাংবাদিক আছেন যারা এখনো প্রফেশনাল রক্ষা করে কথা বলেন, আর কিছু মিডিয়া হাউস, যে সকল মিডিয়া হাউসকে আপনারা মিডিয়া হাউস বলেন, এরা কারো না কারো মানে কোনো মাফিয়া গ্রুপের সব জায়গায় আছে, মাফিয়া গ্রুপকে সার্ভ করে অথবা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সার্ভ করে, এরা দেশকে সার্ভ করে।